আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, অন্য মঞ্চের আলাপচারিতায় আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। সুপ্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী, যারা এই মুহূর্তে আমাকে শুনছেন এবং পরবর্তীতে শুনবেন, তাদের সকলকে আমি আমার প্রাণঢাল অভিনন্দন এবং শুভেচ্ছা জানাই আমার কথা শোনার জন্য। আপনারা নিশ্চয়ই হেডলাইন দেখে, থাম্বনেল দেখে আপনারা বুঝতে পারছেন যে আমি কি বিষয়টা বলছি। হয়তো অনেকে চিন্তা করছেন সেনাপ্রধানকে কে এই মহাবীর বিপ্লবী হুমকি দিলেন। শুধু হুমকি নয়, এমন কথাও বলেছেন যে প্রয়োজনে ওনাদেরকে উল্টা লটকানো হবে সেই ব্রিজের উপর। সেনাবাহিনী প্রধান, ডিজিএফআই প্রধান, চিফ প্রসিকিউটর এবং বিচার বিভাগের প্রধান বিচারপতি সহ উপদেষ্টা মণ্ডলী সকলকে একরকম সরাসরি হুমকি দিয়েছেন হচ্ছে যে মেজর হাসান নাসির, সাবেক সেনাবাহিনীর মেজর হাসান নাসির, ওনার ভিডিওটা এই মুহূর্তে ব্যাপক ভাইরাল। আপনারা অনেকে হয়তো দেখেছেন, অনেকে হয়তো শুনছেন, তাই আমি ভিডিওটা দিলাম না। তবে হাসান নাসির, মেজর হাসান নাসির, তিনি হুমকি দিয়েছেন। তো ওনার এই হুমকিটা সম্ভবত গতকাল, কারণ আমি পেয়েছি আজকে ভাই, এই জন্য আমি বলতে পারছি না আসলে কোন দিন কখন হুমকি দিয়েছেন। রাতে পিনাকিতে গ্রেড 3 ইঞ্চিস, 3 ইঞ্চি পিনাকি, উনি রাতের 4:30টায় বাংলাদেশ সময় ঘোষণা দিলেন, সবাই মাঠে নেমে আসেন, যার যা কিছু আছে তাই নিয়ে হাজির হন রাস্তায়। সেনাবাহিনী কু করে ফেলছে, কি বলে আপনার এটা, ডাক্তার ইউনূসকে সম্ভবত ডান্ডি বিচি গায়েব হয়ে গেছে, এই ধরনের দিয়া প্রপাগান্ডা চালায় উনি একটা ইজম তৈরি করতে চাইলেন যে সবাই নাইমা আসেন। রিউমার স্ক্যানার ওখানে কিছু বললো না, ওনারা চুপ মুখে কুলুপাইটা বসে রইলেন। এই অবস্থা হয়েছে। এখন অনেকে আজকে 2 দিন যাবত কিন্তু এখানে অনেকে এই কথাটাই বলছেন যে কেন এমন কথা বলা হলো বা কেন কি হইলো, এটা নিয়ে অনেকে আলোচনা করতেছেন, কিন্তু কেউ জানেন না কাহিনী কি হয়েছে। এটা আসলে হচ্ছে যে সেনাবাহিনীর ক্যাম্পে শনিবারে রাত তখন প্রায় সম্ভবত 12টা 12:30টার দিকে সেনাবাহিনীর যে এপিসি গাড়িগুলো আছে, যেটাতে যে সার্জিস, হাসনাত, গোপালগঞ্জে পালাই আসছিল, ওই ধরনের 12টা গাড়িকে ওরা গ্যারেজ থেকে বের করে পেট্রোল, ওনাদের যে পেট্রোল পাম্প আছে সেখানে নিয়ে যাচ্ছিল ভোর 3টা 3:30টায়। তার মানে এগুলো সব রেডি করার জন্য। এইটা দেখে ওনাদের কাছে খবর পৌঁছান যে এরকম সেনাবাহিনীর মুভমেন্ট শুরু হয়েছে, সম্ভবত ভোর 5টার ভেতরে কু হয়ে যেতে পারে। এইটা শোনার সাথে সাথে আপনারা আমাদের প্রধান উপদেষ্টার লোক খোদা বক্স, আপনারা সম্ভবত সকলে জানেন খোদা বক্স, উনি আগে সম্ভবত পুলিশে ছিলেন, উনি সরাসরি নাকি পিনাকিকে ফোন দিয়ে বলেছেন যে ভাই এই অবস্থা, এখন এই সরকারকে যদি উৎখাত করে সেনাবাহিনী কু করে ফেলবে, প্লিজ আমাদেরকে বাঁচান, আপনার তাড়াতাড়ি আপনি ঘোষণা দেন যাতে লোকজন আসে। এই হচ্ছে যে মূল কাহিনী সেদিন পিনাকির সে দাঁড়ানো। তো খোদা বক্স সামান্য এপিসি নড়াতেই সারা সরকারের পেশাব ছিটা গেছে, পায়খানা ছিটা গেছে। আর যদি 2-1টা কামান, যদি জাহাঙ্গীর গেট দিয়ে একটা কামান, সাভার থেকে 2টা কামান যদি এমনি বের হইতো, যে মানে কামান উঠে কিনা, নামে কিনা, নড়ে কিনা, এইটা দেখার জন্য, তাহলে তো মনে হয় সব আত্মহত্যা করতে একদম স্ট্যান্ড বাই আত্মহত্যা করে মরে যেত। এই অবস্থায় সেনাপ্রধান ওয়াকারুজ্জামান একের পর এক থাপ্পড় খাচ্ছেন প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনূসের কাছে। বাংলাদেশের সেনাবাহিনীর নামের আগে দেশপ্রেমিক বলে একটি বিশেষণ ব্যবহার চলে আসছে বহু বছর ধরে, কিন্তু গত 15-16 মাস ধরে এই দেশপ্রেমিকদের এবং বিশেষ করে সেনাপ্রধানের দেশপ্রেমের নমুনা দেখে এই বিশেষণটি আর ব্যবহার করা যাবে কিনা ভবিষ্যতে, সেটা নিয়ে বড়সড় প্রশ্ন তোলা যেতেই পারে। কেন সে কথা বলি। বাংলাদেশের সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান 2025 সালের মে মাসে প্রকাশ্যে যে 3টি উচ্চকণ্ঠ দাবি করেছিলেন, সেগুলো হলো ডিসেম্বর 2025-এর মধ্যে নির্বাচন চাই 1 নম্বর, 2 নম্বর নির্বাচিত সরকারি কেবল চট্টগ্রাম বন্দর লিজ বা মানবিক করিডোরের মতো নীতিগত সিদ্ধান্ত নিতে পারে, এবং 3 নম্বর সরকারের এসব ক্ষেত্রে সব সিদ্ধান্তের পূর্ণ তথ্য সামরিক বাহিনীকে জানিয়ে রাখতে হবে। কারণ এই সেনাবাহিনী তো মোহাম্মদ ইউনূসকে এবং নতুন সরকারকে ক্ষমতায় বসিয়েছিল, তাই সেনাবাহিনীকে অন্ধকারে রেখে কোনো সিদ্ধান্ত নেওয়া চলবে না। এই 3টি দাবি বা হুমকির একটিও মোহাম্মদ ইউনূসের অন্তর্বর্তী সরকার মানেনি। তবুও
নভেম্বর 2025 পর্যন্ত ওয়াকার নিজের আগের কঠোর ভাষার পুনরাবৃত্তি আর করেননি, কোনো চ্যালেঞ্জ দেননি এবং এপিএম টার্মিনালস, মেডলগ এসে এর সঙ্গে বন্দর চুক্তি সই হয়ে যাওয়া, ডিপি ওয়ার্ল্ড নিয়ে সরকারের ডিসেম্বরে চূড়ান্ত সিদ্ধান্ত করার পরিকল্পনা, এসব নিয়ে প্রকাশ্য প্রতিবাদ বা আপত্তি জানানো তো দূরের কথা, মৌনং সম্মতি লক্ষণং নীতি অনুসরণ করে বিরোধিতা তো দূরের কথা, উল্টে সরকারের সব সিদ্ধান্তে নীরব এবং কখনো কখনো সরব সমর্থন দিয়ে যাচ্ছেন জেনারেল ওয়াকারুজ্জামান। তার বর্তমান অবস্থা দেখে এটা না মেনে উপায় নেই যে হয় তিনি চাপের কাছে মাথা নুইয়েছেন, কিংবা সোজা কথায় ঘুষ খেয়ে চুপ হয়ে গেছেন, কিংবা পুরনো পাপ তাকে তাড়া করে বেড়াচ্ছে, সেই ভয়ে মুখে কুলুপ। কার চাপ, কেন চাপ, কি তার পুরনো পাপ, সে নিয়ে কথা বলবো। তবে তার আগে যে দাবিগুলো নিয়ে তিনি কমাস আগে খুব হুমকি ধমকি দিয়েছেন, সেই দাবিগুলো বর্তমানে কি অবস্থায় আছে একবার দেখে নেওয়া যাক। আমি অনেকদিন ধরেই বলছি, ওয়াকার আসলে দেশের বিবেক নন, তিনি পুরোপুরি যাত্রাপালার বিবেক। তিনি পালার বা নাটকের প্রয়োজনে মাঝে মাঝে বিবেকের ভূমিকায় নামেন, খুব জ্ঞানের কথা বলেন, এর কোনোটাই তার বিশ্বাসের কথা নয়। তিনি শুধু নাট্যকারের স্ক্রিপ্ট অনুসরণ করে মঞ্চে আসেন, ভাষণ দেন, তারপর গ্রিন রুমে গিয়ে ঘুমিয়ে পড়েন। সে ঘুম কুম্ভকর্ণের ঘুম বললেও অত্যুক্তি হবে না। তার এই নীরবতা, ঘুমিয়ে পড়া, হঠাৎ জেগে ওঠা এবং হুমকি ধমকি দিয়ে তারপর চুপ করে থাকার রাজনীতি নিয়ে বাংলাদেশের রাজনৈতিক পর্যবেক্ষক, বুদ্ধিজীবী এবং জনমানসে সেনাবাহিনীর প্রাতিষ্ঠানিক বিশ্বাসযোগ্যতা, যাকে বলা হয় ইনস্টিটিউশনাল ক্রেডিবিলিটি, ও তার ব্যক্তিগত ভাবমূর্তি নিয়ে তীব্র প্রশ্ন উঠেছে সেনাবাহিনীর ভূমিকা কি আসলে, সেটা নিয়ে। কি কি দাবি করেছিলেন ওয়াকার এবং কি হয়েছে বাস্তবে, আসুন একটু বিশদে দেখা যাক। 1, ডিসেম্বর 2025-এর মধ্যে নির্বাচন। এটা তিনি কবে বলেছেন? 2025-এর 21শে মে ঢাকা সেনানিবাসে অফিসার্স অ্যাড্রেসে তিনি ওয়াকার জোরালো ভাষায় বলেন, বাংলাদেশের রাজনৈতিক স্থিতিশীলতা দরকার, এটা কেবল নির্বাচিত সরকারই আনতে পারে, কোনো অনির্বাচিত ডিসিশন মেকার নয়। তিনি ডিসেম্বর 2025-এর মধ্যে জাতীয় নির্বাচন অনুষ্ঠানের একটা আলটিমেটাম দেন। তিনি স্পষ্ট করেন, সেনাবাহিনীর স্থিতিশীলতা ফেরাতে ব্যারাক থেকে বেরিয়েছে, কিন্তু নির্বাচিত সরকার আসার পরেই আবার ফিরে যাবে ব্যারাকে। এই দাবির বর্তমান বাস্তবতাটা কি? অন্তর্বর্তী সরকার এখনো এই আজকে 24শে নভেম্বর, এই 25শে নভেম্বর, আজকের দিনেও মোহাম্মদ ইউনূস বারবার কোনো নির্বাচনের সুনির্দিষ্ট তারিখ তার সরকার কিংবা নির্বাচন কমিশন ঘোষণা করেনি। মোহাম্মদ ইউনূস বারবার টাইম লাইন ডিসেম্বর 2025 থেকে জুন 2026 পর্যন্ত বাড়াচ্ছেন। কখনো বলছেন দেশের অনেকেই নাকি চাইছে আরো 50 বছর এই শাসন থাক, এবং সাম্প্রতিকতম ঘোষণা হলো রমজান ফেব্রুয়ারি 2026-এর আগে প্রস্তুতি সম্পন্ন করার টার্গেট তিনি দিয়েছেন। বিএনপি, বামজোট প্রভৃতি দল ডিসেম্বর ডেডলাইনের বিষয়ে চাপ দিচ্ছে, কিন্তু সরকার সংস্কার ও ট্রায়ালের যুক্তি দিয়ে ডিলে করছে। নির্বাচন কমিশনের প্রস্তুতি নিয়ে কোনো কথা নেই। ইউনূসের কথা শুনে মনে হয় সেনার ডিসেম্বর টাইমলাইনকে ইউনূস সাহেব থোড়াই কেয়ার করেন। লক্ষণীয় যে এসব সত্ত্বেও ওয়াকার কিন্তু চুপ মেরে গেছেন, একটি কথাও তিনি আর বলছেন না। মে মাসের পর বেশ কয়েকবার ওয়াকার সিভিল লিডারশিপ মিটিং হয়েছে, কিন্তু প্রকাশ্যে আর ওয়াকার ওই ডিসেম্বর ডেডলাইন নিয়ে একটা কথাও বলেননি। বরং মের শেষ সপ্তাহে সামরিক নেতৃত্ব একটি প্রেস ব্রিফিংয়ে বলেছে সেনাবাহিনী ও সরকার একসাথে কাজ করছে, কোনো দ্বন্দ্ব নেই। এর বিরোধিতাও কিন্তু সেনা
তরফ থেকে করা হয়নি। নভেম্বরে ইউনূস সরকার ও 3 বাহিনী প্রধানের সাক্ষাৎ হয়, একসাথে তারা বৈঠক করেন, যেখানে ইউনূস নির্বাচনের নিরাপত্তায় সামরিক সহায়তা চান এবং ওয়াকার আশ্বাস দেন যে সেই সহায়তা দেওয়া হবে। কিন্তু সেদিনও নির্বাচনের তারিখ নিয়ে কোনো বাধ্যবাধকতা ওয়াকারের তরফ থেকে আরোপ করা হয়নি। নির্বাচন যদি ফেব্রুয়ারির পরেও আরো পিছিয়ে যায় তাতেও যে তার আপত্তি নেই সেটাও বোঝা যাচ্ছে। এমনকি আল জাজিরার সাংবাদিককে ওই যে বললাম না যে কথাটা, ইউনূস যখন বলেন দেশের অনেকেই চান তার সরকার আরো 50 বছর থাকুক দেশে, এর বিরুদ্ধে অন্তত মজা করেও ওয়াকার একটি কথা বলেননি। তিনি বলতে পারতেন 50 বছর কি তিনি আর বাঁচবেন, যে 50 বছরের কথাটা বললেন এটা মজা করেও বলতে পারতেন, কিন্তু সেটাও বলেননি। সেনাপ্রধানের দেওয়া ডিসেম্বরের মেয়াদ শেষ হতে চলল, এখনো নির্বাচনের তারিখ ঘোষণা হয়নি, অর্থাৎ ওয়াকারের ডিসেম্বর ডেডলাইন একেবারে নিশ্চিতভাবেই ব্যর্থ হতে চলেছে। কিন্তু দেশপ্রেমিক ওয়াকার ও তার বাহিনী এখন ইউনূসের সুবোধ বালক। 2 নম্বর আসি মানবিক করিডর নিয়ে। মে 2025-এ কোনো ব্লাডি করিডর দেয়া হবে না বলে একেবারে যাকে বলে বিশাল হুমকি দিলেন। তারপরও সরকার এ বিষয়ে প্রক্রিয়া কিন্তু চালিয়ে যাচ্ছে। 21শে মে 2025-এর অফিসার্স অ্যাড্রেসে ওয়াকার অত্যন্ত কঠোর ভাষায় বলেন, নো ব্লাডি করিডর বিজনেস। অর্থাৎ আমেরিকার দখলদারির প্ল্যান অনুযায়ী জাতিসংঘ প্রস্তাবিত মিয়ানমারের রাখাইনে মানবিক করিডর বাংলাদেশের ভেতর দিয়ে তৈরির প্রস্তাব বাংলাদেশের সার্বভৌমত্বের হুমকি, এবং শুধু নির্বাচিত সরকারই এমন সিদ্ধান্ত নিতে পারে, অন্তর্বর্তী সরকার নয়। একথা ওয়াকার বলেছিলেন। ওয়াকার বলেছিলেন সেনাবাহিনী এমন কিছু হতে দেবে না যা দেশের সার্বভৌমত্ব স্থিতিশীলতা ক্ষতিগ্রস্ত করে। কিন্তু সরকার কি করছে? অন্তর্বর্তী সরকারের ন্যাশনাল সিকিউরিটি অ্যাডভাইজার খলিলুর রহমান এবং ফরেন অ্যাফেয়ার্স অ্যাডভাইজার তৌহিদ হোসেন প্রথমে করিডর নিয়ে জাতিসংঘের সাথে আলোচনায় রাজি ছিলেন। ওয়াকারের প্রকাশ্য বিরোধিতার পর সরকার করিডরের ন্যারেটিভ পাল্টে বলে এটা তো করিডর নয়, এটা হিউম্যানিটেরিয়ান চ্যানেল, অর্থাৎ এইটা মানুষকে সাহায্য করার জন্য একটা রাস্তা। এই ধরনের শব্দ পরিবর্তন, যেটাকে বলে সিমেন্টিক জাগলারি, তাতে কোনো নতুন অর্থ আসে না। প্ল্যান একই থাকে, ফন্দিটা একই থাকে। বর্তমান পরিস্থিতি করিডরের কি? এই নভেম্বরে করিডর প্রজেক্ট বাস্তবায়িত হয়নি, তবে মার্কিন সেনা এসে ঘাঁটি গেড়েছে, যেটা তাদের পরিকল্পনা ছিল। আমেরিকা বা জাতিসংঘ বা বাংলাদেশ সরকার এই প্রস্তাব পুরোপুরি প্রত্যাহার করেছে এমন ঘোষণাও নেই। বিষয়টি একরকম ঝুলে আছে। তবে তলে তলে কাজ যে চলছে সেটা চুক্তির আগেই আমেরিকান সেনার উপস্থিতি বুঝিয়ে দেয়। সেনা নেতৃত্ব পরে কোনো প্রকাশ্য আপডেট দেয়নি, তবে বিষয়টা চোখের আড়ালে সেরে নিতে ওয়াকারের চাপে সরকার কিছুটা পিছু হটেছে এমন একটা ধারণা দেশময় ছড়িয়ে দেয়া হয়েছে, যা আদৌ সত্যি নয়। বরং এই ব্যাপারে সত্যি হলো যে বাংলাদেশে অজ্ঞাত পরিচয় আততায়ীর হাতে, কেউ বলেন এটা কেজিবির লোক, কেউ বলেন ভারতের রয়্যাল লোক, তো যেই করুক না কেন খুনগুলো, এই অজ্ঞাত পরিচয় আততায়ীর হাতে একের পর এক মার্কিন নাগরিকের সন্দেহজনকভাবে নিহত হওয়ার ঘটনা এই প্রক্রিয়াকে আপাতভাবে কিছুটা থমকে দিয়েছে মাত্র, তার বেশি নয়। আসুন চট্টগ্রাম 3 নম্বরের চট্টগ্রাম বন্দর বিদেশি অপারেটরদের হাতে দেওয়ার প্রসঙ্গটি। মে 2025 ওই একই মিটিংয়ে ওয়াকার বলেছিলেন একমাত্র নির্বাচিত সরকারই পারে এই ব্যাপারে সিদ্ধান্ত নিতে। ওয়াকারের দাবি, মে 2025-এ ওয়াকার যে বলেছিলেন যে বন্দর ও অন্যান্য নীতিগত সিদ্ধান্ত একটি নির্বাচিত সরকার নেবে, অন্তর্বর্তী সরকার নয়। তিনি স্পষ্ট করে বলেন চট্টগ্রাম বন্দর টার্মিনাল ডিপি ওয়ার্ল্ড বা অন্য বিদেশি কোম্পানিকে দেওয়ার মতো দীর্ঘমেয়াদী সিদ্ধান্ত জাতীয় নিরাপত্তার সাথে জড়িত, তাই এটা রাজনৈতিক সম্মতি ও নির্বাচিত নেতৃত্বের মাধ্যমে হওয়া উচিত। কিন্তু নভেম্বর 2025-এ
বন্দর চুক্তি নিয়ে বেশ কিছু সই হয়ে গেছে চুক্তি। 17 নভেম্বর 2025-এ এপিএম টার্মিনালসের সঙ্গে লালদিয়া টার্মিনালের 30 এবং 15 বছরের কনসেশন চুক্তি সই হয়ে গেছে। মেডলগ এসে তার সঙ্গে পানগাঁও টার্মিনালের 22 বছরের চুক্তি সই হয়ে গেছে। ডিসেম্বরে এনসিটিকে ডিপি ওয়ার্ল্ডের কাছে দেওয়ার প্রক্রিয়া চূড়ান্ত করার লক্ষ্য ঘোষিত। এসব চুক্তি সই হয় হাজার হাজার বন্দর শ্রমিকের ধর্মঘট, রাজনৈতিক দলগুলোর প্রতিবাদ, এবং এইখানে একটা কথা বলতেই হয় যে এই দলগুলোর মধ্যে কে যে আসলে প্রতিবাদ করছে আর কে প্রতিবাদের নামে খেলা করছে সেগুলো আবার একটু দেখার মতো। এবং হাইকোর্টে রিট ফাইল হয়ে গেছে এর বিরুদ্ধে। মূলত নৌ পরিবহন ডিপার্টমেন্টের যিনি সচিব ও সরকারি কর্তৃপক্ষ এই চুক্তিকে অর্থনৈতিক জরুরি প্রয়োজন ও গভর্নমেন্ট টু গভর্নমেন্ট বা G2G ও পিপিপি যুক্তি দিয়ে পুশ করে দিচ্ছে। ওয়াকারের প্রতিক্রিয়াটা কি? এইসব যে হচ্ছে, ওয়াকার বা সেনাবাহিনী চুক্তি সইয়ের সময়ে বা তার পর কোনো প্রকাশ্য আপত্তি, বিবৃতি বা ব্যাখ্যা দেননি। আসলে ওয়াকার এবং তার দেশপ্রেমিক বাহিনী তারা ঘুমিয়ে পড়েননি, ঘুমানোর ভান করছেন। আবার সেটাও নয়, দেখুন 20 নভেম্বর ওয়াকার সাহেব ইউনুস সাহেবের সাথে সাক্ষাৎ করলেন। সেখানে ইউনুসকে সেনাবাহিনী পদক দেওয়া হলো এবং নির্বাচনের নিরাপত্তায় সেনাবাহিনীর সহায়তা নিয়ে আলোচনা হলো। বন্দর চুক্তি নিয়ে কিন্তু কোনো প্রকাশ্য দ্বিমত বা সতর্কবার্তা ওয়াকার এবং তার সঙ্গে আরো 2 জেনারেল তারা দিলেন না। কেন ওয়াকার এবং তার দলবল নীরব থাকলেন? দেখুন, ইউনুস সরকার ও মার্কিন চাপের সমীকরণ একটা আছে। কিছু বিশ্লেষক বলছেন মে মাসে ওয়াকারের কঠোর বক্তব্য আসলে মার্কিন যুক্তরাষ্ট্রের ইন্দো প্যাসিফিক কৌশল ও রাখাইন করিডর পুশের প্রতি সেনাবাহিনীর অস্বস্তি তার প্রকাশ ছিল। অস্বস্তিটা হচ্ছে দর কষাকষির জন্য একটি মত তিনি ছেড়ে দিয়েছিলেন। পরবর্তীতে বোঝাপড়া হয়ে যায়, মার্কিন চাপ আসে এবং ওই যে বললাম ঘুষ, তার সব ঠিকঠাক হয়ে যায়। জাতিসংঘ এবং তারপরে কি হলো, এই যে জাতিসংঘ থেকে যদি বাংলাদেশ সেনাবাহিনীকে ফিরিয়ে দেয় তাহলে কি হবে না হবে এইসব ভয়টয় এবং কিছুটা আন্ডার দ্য টেবিল হাত চালাচালি হয়েছে, সেইটা ওয়াকারকে পিছু হটতে বাধ্য করলো। ইউএন হাই কমিশনার ফর হিউম্যান রাইটসের মন্তব্য নিয়ে যে আলোচনা হয়েছে তাতে ধারণা করা হচ্ছে আন্তর্জাতিক চাপ বাংলাদেশ সেনাবাহিনীকে মুখে কুলু পাড়তে বাধ্য করেছে। এর সঙ্গে যোগ করুন শেখ হাসিনার পতনে সেনার বিপুল অবদানে যে ঘুষের খেলা চলেছিল ডিপ স্টেট থেকে, মানে ঘুরিয়ে আমেরিকা থেকে, এবং নতুন সরকার আসার পর অনেকটা তড়িঘড়ি করে ওয়াকারুজ্জামান যে আমেরিকা ছুটেছিলেন, কানাডাতেও গিয়েছিলেন, সেটাই ঘুষের টাকা কোথায় কিভাবে রাখবেন তার গতি করতে। ইউনুস যে এসব জানেন না তা নয়, তিনি ওয়াকারের আগা পাশতলা সব জানেন, আবার ওয়াকারও ইউনুসের আগা পাশতলা সব জানে। ফলে তাদের দুজনের দাম্পত্য জীবন হচ্ছে ম্যারেজ অফ কনভেনিয়েন্স, চোরে চোরে মাস্তুতো ভাই, ঝগড়াঝাটি পাবলিককে বোকা বানাবার জন্যে। ওয়াকার তাই মার্কিন এবং পশ্চিমাদের সাথে সরাসরি সংঘর্ষে আর যেতে চাইছেন না, যাবেনও না, ব্যবস্থা হয়ে গেছে। এইবার দেখুন, এছাড়াও আর একটা কারণও আছে। অভ্যন্তরীণ সামরিক বিভাজন ও ইউনিটি রক্ষার জন্য বেশ কিছু রিপোর্ট ইঙ্গিত করছে, এবং আমরা সবাই জানি যে বাংলাদেশ সেনাবাহিনীর ভেতরে 3টে প্রধান ক্যাম্প আছে, সংস্কারপন্থী, ইসলামপন্থী এবং মুক্তিযুদ্ধপন্থী, সেকুলারপন্থী। ওয়াকার এই সবার সাথেই একটা মোটামুটি যোগাযোগ রেখে দেন, কিন্তু মূলত তিনি তো জামাতের, তার একটা পুরনো জামাতি অতীত আছে এবং জুলাই আন্দোলনে গুলি চালিয়ে মানুষ মারার অভিযোগ তার বিরুদ্ধে উঠতে পারে এমন একটি ধারণা ছড়িয়ে পড়ায় তিনি আর সরকারি সিদ্ধান্ত বা জামাতি সিদ্ধান্তের বিরোধিতা করতে সাহস পাচ্ছেন না, মুখে কুলুপের, এটাও একটা কারণ। এরপরে আর একটা জিনিস আছে, পাকিস্তান থেকে জেনারেল সাইর শামসাদ মির্জা সমেত ঝাঁকে ঝাঁকে আইএসআই কর্তাদের বাংলাদেশ সফর এবং ওয়াকার সমেত
সামরিক নেতৃত্বের সাথে তাদের মিটিং হওয়া নিয়ে ধারণা করা হচ্ছে বাংলাদেশ সেনাবাহিনীকে পাকিস্তান চীন অ্যাক্সিসের অক্ষের দিকে নিয়ে যাওয়ার চেষ্টা চলছে। এমন একটি পরিবেশে ওয়াকার ইউনুস আবার পশ্চিমাদের সঙ্গে খুব ঘনিষ্ঠ, সুতরাং ইউনুসের বিরুদ্ধে অতিরিক্ত কঠোর পদক্ষেপ নিলে বিকল্প অন্য জায়গা থেকে সহায়তা পাবেন না, চীন পাকিস্তান থেকেও পাবেন না, ওই আমেরিকা ওদের কাছ থেকেও পাবেন না। সুতরাং নীরব থাকার তার পছন্দ এটা। এছাড়া একটা ব্যক্তিগত স্বার্থ আছে। ওয়াকারুজ্জামানের অবসর হচ্ছে সেপ্টেম্বর 2025-এর শেষ বা তার কাছাকাছি, কিন্তু রিপোর্ট অনুযায়ী ইউনুসের সাথে ডিল হয়ে গেছে এবং তার জন্য তার মেয়াদ বাড়ানো হচ্ছে কিংবা হয়েছেও হয়তো ইতিমধ্যে। অবসরের পর তার ইমিউনিটি শেষ হবে এবং তখন তার ওপর 2024 সালের আগস্ট গণ আন্দোলনের সেনাবাহিনীর ভূমিকা নিয়ে পলিটিক্যাল ট্রায়াল বা দেশীয় আন্তর্জাতিক তদন্তের ঝুঁকি আছে। তাই ওয়াকার ইউনুসের সঙ্গে সিভিল মিলিটারি কোঅপারেশন বজায় রেখে তার নিজের ভবিষ্যৎ সুরক্ষা নিশ্চিত করতে চাইছেন। এই ব্যাখ্যা বেশ কিছু রিপোর্টে এসছে। এছাড়া সেনাবাহিনীর প্রতিষ্ঠা কি, আচ্ছা সেনাবাহিনীর ওই যে দেশপ্রেমিক দিয়ে কথা বলেছিলাম শুরু করেছিলাম, সেই দেশপ্রেমিকের রেপুটেশনে কি ক্ষতিগ্রস্ত হয়েছে? দেখুন, মে 2025-এ ওয়াকারের ওই ব্লাডি করিডর এবং নির্বাচিত সরকারি বন্দর ঠিক করবে এইসব বক্তব্য বাংলাদেশের জনমানসে সেনাবাহিনীকে সম্পর্কে একটা উঁচু আশা জাগিয়েছিল। কিন্তু নভেম্বরে যখন বন্দর চুক্তি সই হয়ে গেল, নির্বাচনের তারিখ এখনো অনিশ্চিত এবং ওয়াকারের প্রকাশ্যে কোনো প্রতিক্রিয়া নেই, তখন বিপুল সংখ্যক মানুষ বলতে শুরু করেছে ওয়াকারের কাছে আর প্রত্যাশার কিছু নেই। বাম গণতান্ত্রিক জোট, বিএনপি, বন্দর ব্যবহারকারী শ্রমিক সংগঠন সবাই সেনাবাহিনীর এই যে পেছনে সরে যাওয়া বা ডাবল স্ট্যান্ডার্ড সেটা নিয়ে সমালোচনা করছে তীব্রভাবে। বিশ্লেষক ও মিডিয়ার দৃষ্টিতে জেনারেল ওয়াকারকে কি বলা হচ্ছে, bdmilitary.com একটি অনলাইন পোর্টাল, তারা বলেছে তাদের একটি লেখায় বলছে জেনারেল ওয়াকার রিট্রিটস, ডক্টর ইউনুস কনসলিডেটস সাপোর্ট। এটা ইঙ্গিত করে মানে ওয়াকার পিছিয়ে এলেন এবং ইউনুস তার ক্ষমতা আরো শক্তিশালী করলেন। এটি ইঙ্গিত করে মেয়ের শক্তিশালী বক্তব্যের পর ওয়াকার কার্যত বেশ কয়েক মাইল পিছু হেঁটে চলে এসেছেন এবং ইউনুস ক্ষমতার কেন্দ্রে থেকে যাচ্ছেন। কিছু বিশ্লেষণ এমনও বলছে ওয়াকার এরশাদের পথ অনুসরণ করছে, অর্থাৎ সেনাপ্রধান হয়ে প্রথমে রিফর্ম ও ট্রানজিশনের কথা বলা, কিন্তু আসলে নিজের ক্ষমতা সুরক্ষিত করা এবং তার জন্য সিভিল নেতৃত্বের সঙ্গে আপোষ করা, যেটা এরশাদও করেছিলেন। এবং তৃতীয় যে কাহিনীটা আসছে সেটা হচ্ছে সেনাবাহিনী এখন ইউনুসের হাতের পুতুল হয়ে গেছে। রাজনৈতিক মহলের একাংশ বলছে ওয়াকারের নীরবতা প্রমাণ করে যে সেনাবাহিনী আসলে অন্তর্বর্তী সরকারের অধীনে কাজ করছে, স্বাধীনভাবে সার্বভৌমত্ব রক্ষার ভূমিকা নিতে ব্যর্থ হচ্ছে। এতে প্রশ্ন উঠছে, সেনাবাহিনীকে স্বায়ত্তশাসন হারিয়ে ফেলছে, প্রাতিষ্ঠানিক এবং রাজনৈতিক নেতৃত্বের হাতিয়ারে পরিণত হয়েছে। এইসব কথাগুলো এগুলো আসছে, এগুলো উঠছে। তাহলে শেষ পর্যন্ত কি দাঁড়ালো? বাংলাদেশের গর্বের দেশপ্রেমিক সেনাবাহিনী আসলে বর্তমানে দেশদ্রোহী সেনাবাহিনী এবং সেই সেনাবাহিনীর প্রধান হিসেবে জেনারেল ওয়াকারুজ্জামান ইতিহাসে পরিচিত হবেন বাংলার নয়া বীর জাফর হিসেবে। কমনওয়েলথ মহাসচিব শার্লি বচওয়েল তিনি বাংলাদেশ ট্যুরে এসেছিলেন এবং ট্যুরের সময়টা একদম ঝিমঝাম কাটিয়ে গেছেন। যাওয়ার পর একটা ঝড় যে তুলবে এটা বোধহয় ডক্টর ইউনূস সরকার আগে থেকে কিছুটা টের পেয়েছিলেন। ফলে শার্লি বচওয়েল বাংলাদেশ ট্যুরের সময়টায় প্রথম 2 দিন এই সরকারের কোনো উচ্চবাচ্য নেই, তেমন কোনো আলাপ নেই, কোনো পত্রপত্রিকায় তেমন কোনো নিউজ নেই। 2 দিন ঝিমঝাম তিনি কাটিয়ে গেছেন। তারপর শেষ মুহূর্তে এসে তিনি যখন ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে দেখা করছেন, নির্বাচন কমিশনের সঙ্গে দেখা করছেন এবং বিএনপি, জামাত ইসলামী, এনসিপি এই রাজনৈতিক দলগুলোর সঙ্গে দেখা করছেন, তখন আর লুকিয়ে রাখার তেমন কোনো বিষয় ছিল না। আচ্ছা, কমনওয়েলথ নিয়ে প্রথমে আপনাদেরকে বলে নিই, কারণ আপনাদের একটু জেনে থাকা দরকার যে কমনওয়েলথ
56টি দেশ নিয়ে কমনওয়েলথভুক্ত দেশ বলা হয় 56টিকে, এবং এই 56টি দেশের মধ্যে বেশ কিছু গুরুত্বপূর্ণ দেশ রয়েছে, এবং তার মধ্যে ধরেন যে বাংলাদেশ, ভারত, কানাডা, অস্ট্রেলিয়া, নাইজেরিয়া, পাপুয়া নিউগিনি, টোগো, এই দেশগুলো ছাড়াও আরো বেশ গুরুত্বপূর্ণ দেশগুলো রয়েছে। কমনওয়েলথ মহাসচিবের বক্তব্যের প্রেক্ষিতে একটাই জিনিস শুরু করে যায়, বাংলাদেশে একটা বড় অংশ এবং আওয়ামী লীগ বিহীন নির্বাচন, অংশগ্রহণমূলক নির্বাচন না হলে বা একতরফা নির্বাচন হলে কমনওয়েলথভুক্ত 56টা দেশ এই নির্বাচন মেনে নেবে না। এটা ডক্টর মোহাম্মদ ইউনূসের ইচ্ছার উপরে একটা সোজা সাপটা চপেটাঘাত বলা যেতে পারে। কারণ হচ্ছে তার এবং তার অনুসারীদের প্রচন্ড খায়েশ, এবং তারা তার চেয়েও বেশি বিষয় যেটা তারা যে অন্যায় অপরাধ করেছেন সেইটা ঢাকার জন্য, সেটা আরো একটু সময় দীর্ঘায়িত করার জন্য, যেন সেটার মুখোমুখি না হতে হয়, সেটার যেসব পার্শ্ব প্রতিক্রিয়া তৈরি হতে পারে সেগুলোর জন্য তারা একতরফা একটা নির্বাচন ছাড়া পথ খুঁজেন না, কিন্তু বিশ্ব সম্প্রদায় সেটা মেনে নিতে চান না। আমি আরো বিশদে যাব, তার আগে আপনাদেরকে মনে করিয়ে দিই, আমি এর আগে বেশ কয়েকটি আলোচনায় বলেছি, 2-3টি আলোচনায় আপনারা বলেছি যে ইন্টারন্যাশনাল চাপ আস্তে আস্তে নির্বাচন আসতে আসতে এবং ডিসেম্বরের 10 তফসিল ঘোষণার পর আপনারা আরো টের পাবেন। গত মাসে অক্টোবরে যখন আন্তর্জাতিক আরো বেশ কয়েকটি সংস্থা বাংলাদেশে ঘুরে, তার মধ্যে আইআরআই সবচেয়ে ইম্পর্টেন্ট ছিল, এবং আইআরআই থাকা অবস্থায় আপনাদেরকে বলেছিলাম যে আইআরআই ফিরে গিয়ে স্টেটমেন্ট যা দিবে তা সম্পূর্ণ এই সরকারের ফেভারে যাবে। আইআরআই গিয়ে সেই স্টেটমেন্টে দিয়েছে, যে স্টেটমেন্টে অংশগ্রহণমূলক নির্বাচন এবং আওয়ামী লীগের নির্বাচনের কথা বলা হয়েছে। কমনওয়েলথ বাংলাদেশে পা রাখার বিষয়ে গত পরশু আমি আপনাদেরকে বলেছি যে এইটা জানতেন কোনো বিষয় না, যে আসলেন দেখলেন ইউরোপীয় ইউনিয়নের মতন হাসি মুখে অনুদানের আশ্বাস দিয়ে চলে গেলেন, তা কিন্তু না। কমনওয়েলথের এই ট্যুরে, কমনওয়েলথ মহাসচিবের শার্লির এই ট্যুরে সবচেয়ে গুরুত্বপূর্ণ ঘটনা ঘটেছে। এই সরকার যাদেরকে অস্বীকার করে, একেবারে অপ্রাসঙ্গিক মনে করে সেই আওয়ামী লীগকে কমনওয়েলথ তারা যে বাংলাদেশে বসে স্বীকৃতি দেয় সেটা একটা নজির পাওয়া গেছে, এবং তার মধ্যে আরো একটি ইন্ডিকেশন আছে যে আওয়ামী লীগের নেক্সট নেতৃত্ব কি। আওয়ামী লীগের পরে শেখ হাসিনা, শেখ হাসিনার পরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের পরে শেখ হাসিনা, শেখ হাসিনার পরে তার 2 সন্তান সজীব ওয়াজেদ জয় এবং সাইমা ওয়াজেদ পুতুলের নাম শোনা যায়। কমনওয়েলথ কথা বলেছে ডিরেক্টলি শেখ হাসিনাও না, তার পুত্র সজীব ওয়াজেদ জয়ের সঙ্গে ভার্চুয়ালি সেই বৈঠক হয়েছে সরাসরি শার্লির সঙ্গে। কমনওয়েলথ বাংলাদেশে আরো 4টি রাজনৈতিক দলের মধ্যে জাতীয় পার্টির 2টি অংশ, আনিসুল ইসলাম মাহমুদের নেতৃত্বাধীন অংশ এবং মূল জাতীয় পার্টি বলে যেটি পরিচিত জিএম কাদেরের জাতীয় পার্টি, সেই জাতীয় পার্টি বিএনপি এবং এনসিপির সঙ্গে মিটিং করেছে। এর বাইরে তারা প্রয়োজন মনে করেছে আওয়ামী লীগের সঙ্গে কথা বলার, এবং আওয়ামী লীগ হিসাবে তারা সজীব ওয়াজেদ জয়, তিনি আওয়ামী লীগের বড় কোনো পদ পদবিতে না থাকলেও বাংলাদেশে ওই যে পরিবারতান্ত্রিক রাজনীতির যে পরম্পরা, সেই পরম্পরায় সজীব ওয়াজেদ জয়ের সঙ্গে কথা বলাটা নিশ্চয়ই ইন্টারন্যাশনালি খুব সিগনিফিকেন্ট। শার্লি যখন বাংলাদেশে এসেছেন, বাংলাদেশে আসার পরে তিনি একাধারে বহু মিটিং করেছেন, এবং সেই মিটিংগুলোর কমনওয়েলথ মহাসচিবের সঙ্গে এনসিপি নেতাদের বৈঠক হয়েছে। তারপর আপনার কমনওয়েলথ মহাসচিব শার্লি তিনি যেদিন ঢাকায় এসেছেন সেদিনও পত্রপত্রিকায় নিউজ হয়েছিল, কিন্তু তিনি কখন কিভাবে এসেছেন সেই ধরনের বিষয় ছিল না। 20 নভেম্বর তিনি 2025-এ ঢাকায় এসেছিলেন। তিনি আর যে জায়গায় আমরা একটু ধাক্কা খেয়েছি সেই জায়গাটা হলো বাংলাদেশের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে কমনওয়েলথ মহাসচিব শার্লি দেখা করার পর যে নিউজগুলো পত্রপত্রিকা এসেছিল সেগুলো ছিল খুব ইন্টারেস্টিং। সেগুলোতে বলা হয়েছিল আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠুভাবে আয়োজনের জন্য কমনওয়েলথের পূর্ণ সহযোগিতা কামনা করেছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। সোমবার রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় কমনওয়েলথ মহাসচিব শার্লি আরকর বচুয়ের সঙ্গে এক বৈঠকে তিনি এর সহযোগিতা কামনা করেন। আমার কাছে নিউজগুলো আমি পড়ি, আর আমার অনেকটা আওয়ামী লীগ যখন জাতীয় বিএনপি এবং জামাতে ইসলামী ছাড়া নির্বাচন করছিল, এবং তখনও কমনওয়েলথের প্রতিনিধি দল বাংলাদেশে ছিল, আমার যেটুকু মনে আছে তারপরেও ছিল 5 জানুয়ারি 2024 পর্যন্ত কমনওয়েলথের প্রতিনিধি দল বাংলাদেশে আসা যাওয়া করেছে, আগে এসছে পরে এসছে। তখন ওই চেয়ারটায় প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস যে চেয়ারটা, সেই চেয়ারটা যে কথাগুলো বলতো বাংলাদেশের নির্বাচনের সহযোগিতা চাই, এটা অংশগ্রহণ, এটাই অংশগ্রহণমূলক, এখানে ভালো হবে, ঠিক একই টাইপের আওয়াজ যেন আমার কানে বাজে। প্রধান উপদেষ্টা বলেন আমাদের গণতান্ত্রিক উত্তরণের পাশাপাশি আসন্ন জাতীয় নির্বাচন সফলভাবে আয়োজনের জন্য আপনাদের সহযোগিতা প্রয়োজন। এই সময় ডক্টর ইউনূসকে আশ্বস্ত করে শার্লি বচুয়ে তিনি বলেন কমনওয়েলথ বাংলাদেশকে নির্বাচন পরবর্তী উত্তরণ প্রক্রিয়ায় পূর্ণ সহায়তা প্রদান করে। কমন মহাসচিব বলেন, মানে এগুলো কিন্তু প্রেস উইং থেকে জানানো হচ্ছে ডক্টর ইউনূসকে, খেয়াল করে রাখবেন এই জিনিসটা,
যে কমনওয়েলথের 56টি দেশ, যার মধ্যে G7 ও G20 সদস্য রয়েছেন, এর মাধ্যমে একে অপরকে সহায়তা করার অনেক সুযোগ রয়েছে। কমনওয়েলথ মহাসচিব জানান তিনি দেশের প্রধান বিচারপতি, আইন উপদেষ্টা, পররাষ্ট্র উপদেষ্টা এবং প্রধান নির্বাচন কমিশনার সহ বিভিন্ন স্টেক হোল্ডারের সঙ্গে বৈঠক করেছেন। এই হলো আমরা জেনেছি। কিন্তু কমনওয়েলথ মহাসচিব যখন নিজে ফিরে গেলেন, ফিরে গিয়ে তিনি তার ফেসবুকে 4টি পোস্ট দিয়েছেন, সেখানে ছবি 3টি পোস্ট দিয়েছেন এবং সেখানে বিভিন্ন ছবি জুড়ে দিয়েছেন। এবং তিনি প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সাথে দেখা করাটা স্মরণ করেছেন, বলেছেন তার আতিথেয়তা গ্রহণে মুগ্ধ হয়েছেন, ভালো লেগেছে। কিন্তু পরবর্তী লাইনগুলোতে তিনি বারবার বলেছেন যে বাংলাদেশ একটি অংশগ্রহণমূলক এবং পার্টিসিপেটরি গ্রহণযোগ্যমূলক নির্বাচন চায় কমনওয়েলথ, এবং সেই গ্রহণযোগ্যমূলক নির্বাচন চায় বলে তারা যেখানে আওয়ামী লীগের সঙ্গে মিটিং করে গেছেন, এটা নিশ্চয়ই সরকারের কানে অজানা না। এবার এটা সরকারের কানে গেলে পরে বাংলাদেশে আওয়ামী লীগের সঙ্গে কেউ মিটিং করলে, আলোচনা করলে তার জন্য 14 শিক একেবারে অনিবার্য। কমনওয়েলথের জন্য এইটার অনিবার্য না, এটা ডক্টর ইউনূসের কপালের ভাঁজ বাড়ানোর জন্য যথেষ্ট, এটা বলতে আর দ্বিধা থাকে না। এবার আসেন বিএনপির সঙ্গে সেই বৈঠক হয়েছে। বিএনপির ইন্টারনাল খবরাখবর নিয়ে কমনওয়েলথ মহাসচিবও কিছু বলেননি, বিএনপিও কিছু বলেনি। বিএনপি সেই একেবারে গ্রামাটিক্যাল যেসব বলার সেগুলো বলেছে। আমরা ধারণা করতে পারি যে আওয়ামী লীগ নির্বাচনে আসলে পরে বিএনপি কি করবে, এই মতামত নিশ্চয়ই কমনওয়েলথ মহাসচিব জানতে চেয়েছেন যে কি করতে পারে। আচ্ছা, বা আওয়ামী লীগ আসলে এবারে নির্বাচনে আসতে গেলে সেই প্রেক্ষাপট কেমন হবে, নির্বাচন কি পিছিয়ে দিতে পারে কিনা, সেই বিষয়টি হচ্ছে আরো গুরুত্বপূর্ণ যে বিষয়। আমরা জাতীয় পার্টির সূত্রে যেটা জানতে পারি, জাতীয় পার্টি স্টেটলি কমনওয়েলথ মহাসচিবকে বলেছে বাংলাদেশের নির্বাচনের লেভেল প্লেইং ফিল্ড একদম নেই, যে কথাটা আওয়ামী লীগও বলেছে। এবং কমনওয়েলথও সেই ইঙ্গিতেই দিয়েছে গিয়ে যে তারাও মনে করছে বাংলাদেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি একটি সুষ্ঠু নির্বাচনের জন্য এবং নির্বাচনের করার মতন অনুকূলে না। এটা কমনওয়েলথের পক্ষ থেকে বেশ ভালোই ধারণা নিয়ে যাওয়া হয়েছে। এবং জাতীয় পার্টি স্টেট বলেছে এই সরকারের সময়, জাতীয় পার্টির দুই অংশই, যে এই সরকার নিরপেক্ষ নয়, লেভেল প্লেইং ফিল্ড নাই, এই সরকারের অধীনে তারা নির্বাচনে যেতে চায় না। এবং জাতীয় পার্টির জিএম কাদের অংশ এটা আরো স্টেটলি ক্লিয়ার ফরওয়ার্ড কথাটা পরিষ্কার করেছে। ফলে আমরা নির্দ্বিধায় বলতে পারি যে কমনওয়েলথ মহাসচিবের এই ট্যুর এবং এর আগে আইআরআই এর সফর এবং সামনে আরো কিছু নিশ্চয় অপেক্ষা করছে। এবং ইন্টারন্যাশনাল কমিউনিটির মধ্যে মানবাধিকার সংস্থাগুলো তারাও বলছে যে একটা পার্টিসিপেটরি নির্বাচন ছাড়া বাংলাদেশে কোনোভাবেই স্থিতিশীলতা আসবে না। দেশের ভেতরেও যারা সুস্থ মস্তিষ্কের মানুষ, রাজনৈতিক বিশ্লেষক, রাজনীতিবিদ আছেন, তারাও বলছেন যে একটি অংশগ্রহণমূলক নির্বাচন ছাড়া বাংলাদেশে স্থিতিশীলতা আনা কোনোভাবেই কাম্য নয়।